হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দা দেবজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে প্রথম অধ্যায় রাজনৈতিক তত্ত্বের মূল ধারণাসমূহ, এই অধ্যায় থেকে আজকে ন্যায় সম্পর্কে আলোচনা করব। যে ন্যায় বলতে কি বোঝায়, ন্যায়ের সংজ্ঞা এবং ন্যায়ের প্রকৃতি। বোঝা গেল? তাহলে তোমাদের প্রথমে জানতে হবে যে এই ন্যায়ের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে জাস্টিস। বোঝা গেল? জাস্টিসের মানেই হচ্ছে বা জাস্টিসের অর্থই হচ্ছে ন্যায়। তাহলে এই যে জাস্টিস ইংরেজি প্রতিশব্দ, এটা কোত্থেকে এসেছে? এই জাস্টিস কথাটা এসেছে দুটি লাতিন শব্দ থেকে। আর সেই দুটি লাতিন শব্দ কি কি? একটা হচ্ছে জাস্টাস আর একটা হচ্ছে জাস্টিসিয়া। আর এই যে জাস্টাস এবং জাস্টিসিয়া, এই দুটি লাতিন শব্দের অর্থ কি? এই দুটি লাতিন শব্দের অর্থ হচ্ছে সংযোগ সাধন বা সামঞ্জস্য বিধান। বোঝা গেল? এবার দেখব যে ন্যায় বলতে কি বোঝায়। দেখো, ন্যায় বলতে কি বোঝায়? সাধারণ অর্থে ন্যায় বলতে বোঝায় যে অন্যায়ের অপসারণ। বোঝা গেল? অন্যায়ের অপসারণকেই আমরা কি বলি সাধারণ অর্থে? যে ন্যায় বলি। তাহলে এখন দেখব, যদি এখানে তোমাদের 2 মার্কসের কোশ্চেন আসতে পারে যে ন্যায় বলতে কি বোঝায়, তাহলে এটা লিখবে। দেখো, ন্যায় বলতে ন্যায়পরায়ণতা বা ন্যায্যতাকে বোঝায়। ন্যায় হলো চরম সত্য, বিশুদ্ধতা ও পরিপূর্ণতার প্রতীক, যা ভুল, অন্যায় ও অসঙ্গত ন্যায় তার বিপরীত। তাহলে বুঝতে পারলে, এখানে ন্যায় বলতে ন্যায্যতাকে বা ন্যায়পরায়ণতাকে বোঝায়, যে সেখানে অন্যায় যাতে না থাকে, অন্যায়ের অপসারণকে এখানে ন্যায় বোঝাচ্ছে। ন্যায় হলো চরম সত্য, ঠিক আছে? ন্যায় কিন্তু চরম সত্য, বিশুদ্ধতা ও পরিপূর্ণতার প্রতীক, যা ভুল, অন্যায় ও অসঙ্গত ন্যায় তার বিপরীত। তাহলে ন্যায় হচ্ছে ভুল, তারপরে অন্যায়, তারপরে অসঙ্গত ন্যায় তার বিপরীত। ঠিক আছে? ন্যায় কিন্তু ভুল হতে পারে না, ন্যায় কিন্তু অসঙ্গত ন্যায় হতে পারে না, তার বিপরীতটা হচ্ছে এখানে ন্যায়। তারপরে দেখো ন্যায়ের সংজ্ঞা। এখানে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী তাদের নিজের নিজের দৃষ্টিভঙ্গি থেকে ন্যায়কে সংজ্ঞায়িত করেছেন। তাহলে এখানে আমি 3 জনের সংজ্ঞা লিখে দিয়েছি। যে বার্কারের প্রদত্ত ন্যায়ের সংজ্ঞাটি কি তোমাদের পরীক্ষায় আসতে পারে, বা আসতে পারে ইমানুয়েল কান্টের প্রদত্ত ন্যায়ের সংজ্ঞাটি দাও বা লিখো, আর অ্যান্ড্রু হেউডের প্রদত্ত ন্যায়ের সংজ্ঞাটি কি, এটা তোমাদের আসতে পারে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা এটা নোট করে রাখো। যে বার্কারের মতে ন্যায় বিচার হলো রাজনৈতিক মূল্যবোধ সমূহের মধ্যে সামঞ্জস্য বিধান ও সমন্বয়। তাহলে বার্কারের মতে ন্যায় বলতে কি বোঝায়? যে বার্কারের মতে ন্যায় বিচার হলো রাজনৈতিক মূল্যবোধের মধ্যে সামঞ্জস্য বিধান ও সমন্বয়। তারপরে ইমানুয়েল কান্টের মতে ন্যায় বিচার হলো আইনের প্রতিষ্ঠা এবং প্রয়োগ বা সমান অধিকার এবং নিরপেক্ষ আচরণ সুনিশ্চিত করে। তাহলে এখানে ন্যায় বিচার হলো আইনের প্রতিষ্ঠা, আইনের প্রতিষ্ঠার মাধ্যমে এবং তা প্রয়োগের মাধ্যমে। সরকার বা আমাদের রাষ্ট্র কি করে? যে আইন প্রণয়ন করে, আর তা কি করে? তা আমাদের ভারতের প্রত্যেক জনগণের উপর প্রয়োগ করে। বা সমান অধিকার, আমাদেরকে সমান অধিকার যাতে দেওয়া হয়, ভেদাভেদ যাতে না করা হয়, এবং নিরপেক্ষ আচরণ করা হয়। দেখো, যেখানে নিরপেক্ষ আচরণ করা হবে না সেখানেই অন্যায় হবে। নিরপেক্ষ অর্থাৎ কারো পক্ষপাতিত্ব করা যাবে না। একটা ধরো আদালতে গেল একটা মামলা, সেখানে আদালত কিভাবে বিচার কার্য পরিচালনা করবে? নিরপেক্ষভাবে। আদালত যদি নিরপেক্ষভাবে বিচার কার্য না সম্পাদন করে, অর্থাৎ নিরপেক্ষ অর্থাৎ আদালত কিন্তু কোনো কারো পক্ষের হয়ে কাজ করবে না, পক্ষপাতিত্ব করবে না, প্রমাণের ভিত্তিতে কি করবে? যে তাকে শাস্তি দেবে। কিন্তু আদালত যদি এখানে নিরপেক্ষ না হয়ে কোনো একটা পক্ষের হয়ে বিচার কার্য সম্পাদন করে থাকে, একটা বায়াস হয়ে কোনো রায় দেয়, তাহলে কিন্তু সেটা সেখানে অন্যায়ের কাজ হবে, অর্থাৎ সেখানে ন্যায্য কিন্তু সেই লোকটি পাবে না। ঠিক আছে? ন্যায় পাবে না সেই লোকটি। তাহলে এখানে নিরপেক্ষ আচরণ করতে হবে। তাহলে এটাই হচ্ছে ন্যায় ইমানুয়েল কান্টের মতে। ঠিক আছে? ইমানুয়েল কান্টের মতে ন্যায় বিচার হলো আইনের প্রতিষ্ঠা এবং প্রয়োগ বা সমান অধিকার এবং নিরপেক্ষ আচরণ সুনিশ্চিত করে। তারপরে হচ্ছে অ্যান্ড্রু হেউডের মতে। অ্যান্ড্রু হেউড কি বলেছেন? যে ন্যায় কাকে বলা হয়? যে ন্যায় হলো সমাজে পুরস্কার এবং শাস্তি প্রদানের ক্ষেত্রে ন্যায়সঙ্গত বন্টনের নৈতিকভাবে সমর্থনযোগ্য ব্যবস্থা। তাহলে সমাজের মধ্যে এমন একটা ব্যবস্থা যেখানে পুরস্কার এবং শাস্তি প্রদানের ক্ষেত্রে, ঠিক আছে, ভালো কাজ করলে পুরস্কার আর খারাপ কাজ করলে শাস্তি প্রদানের ক্ষেত্রে ন্যায়সঙ্গত বন্টনের নৈতিকভাবে সমর্থিত ব্যবস্থা। তাহলে এমন একটা সমাজ ব্যবস্থার মধ্যে এমন একটা নৈতিক ব্যবস্থা হবে, নৈতিক সমর্থনযোগ্য ব্যবস্থা হবে, যেখানের মধ্যে সমাজের যদি ভালো কাজ করা হয় তাহলে সেখানে পুরস্কার, আর খারাপ কাজ করলে সেখানে শাস্তি দেওয়া হবে। এটি তো ন্যায়। কিছুদিন আগে যে আরজে কর মামলা হলো, সেই আরজে কর মামলার মধ্যে আমরা সবসময় বলেছিলাম যে উই ওয়ান্ট জাস্টিস, তাই তো? আমরা বিচার চাই। তাহলে সেখানে কি হয়েছিল? যে সেখানের মধ্যে এটাই বলা হচ্ছিল যে কেউ যদি অন্যায় করে তাকে কিন্তু শাস্তি দেওয়া হবে। ঠিক আছে? তাহলে এটাই কথা বলা হয়েছে। তাহলে এই সংখ্যাটা বোঝা গেল। তাহলে এই 3টি সংখ্যা তোমরা লিখে নাও। আর যদি 2 নম্বরের আছে যে ন্যায় বলতে কি বোঝায়,
তাহলে তোমরা এটা লিখবে। এবার দেখবো যে ন্যায়ের প্রকৃতি সম্পর্কে, অর্থাৎ নেচার অফ জাস্টিস। এখন দেখো যে ন্যায়ের প্রকৃতি অর্থাৎ নেচার অফ জাস্টিস। তাহলে প্রথমেই দেখো যে ন্যায়ের প্রকৃতি সম্পর্কে, ন্যায় হলো একটি নৈতিক ধারণা। তাহলে ন্যায় কি? ন্যায় হলো একটা নৈতিক ধারণা। যে ন্যায় বলতে কি বোঝায়, যখন প্রথমে সংজ্ঞাটা পড়িয়েছিলাম সেখানে বলেছিলাম ন্যায় হচ্ছে সত্য, ন্যায় হচ্ছে নির্ভুল, ন্যায় হচ্ছে যুক্তিসঙ্গত। তাহলে এখানে একটা নৈতিকতার কাজ করছে। ন্যায় হচ্ছে এখানে একটা মূল্যবোধ, ঠিক আছে, সামাজিক মূল্যবোধকে বোঝাচ্ছে। তাহলে এর জন্যই এটা নৈতিক একটা ধারণা। তারপরে ন্যায় হলো একটি গতিশীল ধারণা। ন্যায় কেন গতিশীল? মানুষের যে নীতিবোধ, মানুষের যে সচেতনতা, তার পরিবর্তন ঘটছে। আর মানুষের যে এই নীতিবোধ, মানুষের যে সচেতনতা, তার পরিবর্তনের কারণে কিন্তু এই ন্যায়েরও পরিবর্তন ঘটছে। কিভাবে? যে আগেকার দিনে যে জাতিভেদ ব্যবস্থা ছিল, ঠিক আছে, জাতিভেদ ব্যবস্থাকে মানুষ আর কি ন্যায়সম্মতভাবে মেনে চলতো। কিন্তু বর্তমানে কিন্তু জাতিভেদ ব্যবস্থা সেটাকে কিন্তু ন্যায়সম্মতভাবে দেখা হয় না। আগেকার দিনে এমন চলতো যে উঁচু জাতি নিচু জাতি তাদের মধ্যে একটা ভেদাভেদ চলতো, কিন্তু বর্তমানে কিন্তু সেই জাতিভেদ প্রথা সেটা কিন্তু বর্তমানে ন্যায়সঙ্গত নয়, তাই তো? তাহলে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের যে নীতিবোধ, মানুষের যে সচেতনতা, তার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই ন্যায়েরও পরিবর্তন ঘটছে। তাই এটি একটা গতিশীল ধারণা। তারপরে হচ্ছে ন্যায় হচ্ছে ন্যায্যতা, ঠিক আছে। এখানে জন রলস বলেছেন যে ন্যায় হলো ন্যায্যতা। কিভাবে? যে ন্যায় হলো ন্যায্যতা অর্থাৎ এখানে মধ্যে যে মানুষের যে অধিকার, ঠিক আছে, মানুষের যে স্বাধীনতা, সেটা সবাই পাবে। আর এখানে মধ্যে প্রত্যেক ব্যক্তি, সমাজের মধ্যে প্রত্যেক ব্যক্তি কিন্তু নিজেদের মধ্যে সম্পত্তি যুক্তিসঙ্গতভাবে ভাগ করে নিতে পারে কম বেশি। কিন্তু ঠিক আছে, সম্পত্তি যুক্তিসঙ্গতভাবে তারা নিতে পারে সমাজের মানুষেরা, কিন্তু অধিকার অধিকার কিন্তু যুক্তিসঙ্গতভাবে কেউ কিন্তু কম বেশি নিতে পারে না। অধিকার সবার জন্যই সমান, ঠিক আছে। অধিকার কিন্তু কারোর জন্য কম, কারোর জন্য বেশি না। অধিকার সবাই পাবে, কিন্তু সম্পত্তির ক্ষেত্রে, সম্পত্তি ভাগের ক্ষেত্রে কিন্তু যুক্তিসঙ্গতভাবে প্রত্যেকে নিতে পারে কম বেশি। তাহলে এটা হলো ন্যায়, হলো ন্যায্যতা। তারপরে হচ্ছে নয়া উদারনৈতিক ধারণা। এখানে নয়া উদারনীতিবাদী কয়েকজন তাত্ত্বিকগণের মধ্যে একজন হচ্ছে রবার্ট নোজিক। রবার্ট নোজিক বলেছেন যে এই যে ন্যায়, এই ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে রাষ্ট্র কিন্তু কোনো হস্তক্ষেপ করতে পারবে না, ঠিক আছে। রাষ্ট্রের হস্তক্ষেপকে এই রবার্ট নোজিক অর্থাৎ উদারনৈতিক তাত্ত্বিকগণরা কি করেছেন, যে তার বিরোধিতা করেছেন। এখানে উদারনৈতিক যে তাত্ত্বিকগণ আছে তারা কিন্তু মিনিমাম স্টেট অর্থাৎ ন্যূনতম রাষ্ট্রের ধারণার উপর সমর্থন করেছে। তারা চায় না যে ন্যায় প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের হস্তক্ষেপ দরকার। তারা মনে করেন যে রাষ্ট্রের আর কি হস্তক্ষেপ একদম ন্যূনতম হওয়া উচিত। তারপরে হচ্ছে মার্ক্সীয় ধারণা। মার্ক্সীয় ধারণাতে দেখো, মার্ক্সবাদ যখনই পড়বে, আমি বারবার বলি যে মার্ক্সবাদ বলতে এখানে একটা উৎপাদন ব্যবস্থা থাকবে, ঠিক আছে, যে ব্যবস্থার মধ্যে শ্রেণীর অস্তিত্ব থাকবে। যেমন পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মধ্যে একটা শ্রেণী থাকে মালিক শ্রেণী আর একটা থাকে শ্রমিক শ্রেণী। তাহলে যতদিন পর্যন্ত সমাজের মধ্যে শ্রেণীর অবস্থান থাকবে ততদিন পর্যন্ত সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠিত হতে পারবে না, এটা বলেছেন মার্ক্সবাদীরা, ঠিক আছে। একটা সমাজ ব্যবস্থাতে যদি শ্রেণীর অস্তিত্ব থাকে তাহলে যে উচ্চ শ্রেণী আছে, ঠিক আছে, সেই উচ্চ শ্রেণী তার যে নিম্ন শ্রেণী আছে তাকে শোষণ করে। আমি আগেও বলেছিলাম যে ধরো একটা উৎপাদন ব্যবস্থা, মার্ক্সবাদীরা বলেছেন যে একটা যতদিন না পর্যন্ত সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হচ্ছে সমাজের মধ্যে ততদিন পর্যন্ত ন্যায় প্রতিষ্ঠিত হবে না। যে একটা উৎপাদন ব্যবস্থার মধ্যে ধরো এটা একটা কোম্পানি, এখানের মধ্যে শ্রমিকরা কাজ করে, অনেক শ্রমিক কাজ করে, ঠিক আছে। তাহলে এখানে ধরো 100 জনের উপরে কাজ করে, কিন্তু মালিক মালিক হচ্ছে 1-2 জন, তাই তো, 1-2 জন মালিক থাকে এখানের মধ্যে। কিন্তু এই যে কোম্পানিটা বা এই কারখানার মধ্যে শ্রমটা কাদের বেশি যায়? যে সমাজের শ্রমিক শ্রেণী থাকে তারাই শ্রম দেয়, আর তাদের শ্রমের জন্যই, তাদের পরিশ্রমেই কিন্তু এই দ্রব্য, একটা কারখানার মধ্যে দ্রব্য উৎপাদিত হয়। তাহলে এই যে উৎপাদন ব্যবস্থার মধ্যে শ্রম যাচ্ছে শ্রমিক শ্রেণীর, কিন্তু অত্যাধিক মুনাফা, লাভবান হচ্ছে মালিক শ্রেণীরা, ঠিক আছে। ধরো একটা কোম্পানির মধ্যে এখানের মধ্যে 100 টাকা, ধরো এখানের মধ্যে কোনো কিছু উৎপাদিত হচ্ছে, উৎপাদিত যে কাঁচামাল তার দাম 20 টাকা, ঠিক আছে। আর এই সমস্ত যে শ্রমিক আছে তাদেরকে দেওয়া হচ্ছে 30 টাকা, ঠিক আছে। আর এই সমস্ত যে দ্রব্যাদি সেটা বিক্রি করে
বিক্রি করছে 100 টাকায়, তাহলে এখানের মধ্যে 20 টাকা কাঁচামাল আর এখানে যন্ত্রপাতি আর শ্রমিকদের দেওয়া হয় 30 টাকা, আর বাকি থাকে আরো 50 টাকা। এই 50 টাকা মালিক শ্রেণীরা নিয়ে নেয়। তাহলে এখানের মধ্যে অর্ধেকটাই অর্থাৎ বেশিরভাগ মুনাফাটাই কারা নিয়ে নেয়? যে মালিক শ্রেণীরা নিয়ে নেয়। তাহলে এটাই বলছে যতদিন পর্যন্ত এখানের মধ্যে সমাজের মধ্যে একটা শ্রেণী থাকবে, শ্রেণী থাকলে কি হয়, যে শ্রেণী থাকলে এক শ্রেণী অন্য শ্রেণীকে শোষণ করে, তাই তো, ন্যায্যতা পায় না, এখানে ন্যায় প্রতিষ্ঠিত হতে পারে না। বোঝা গেল? তাহলে এটাই বলেছেন মার্ক্সবাদীরা। তাহলে এই কোশ্চেনটি তোমাদের 6 বা 4 মার্কসের আসতে পারে। আর ন্যায় থেকে যে আগে বললাম যে ন্যায় বলতে কি বোঝায়, সেটা তোমাদের 2 মার্কসের আসতে পারে। বা এভাবে কোশ্চেন আসতে পারে যে ন্যায় বলতে কি বোঝায় এবং ন্যায়ের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো বা ন্যায়ের প্রকৃতি বিশ্লেষণ করো, এভাবে আসতে পারে। বা আসতে পারে যে ন্যায়ের সংজ্ঞা আলোচনা করো বা ন্যায়ের সংজ্ঞা দাও আর ন্যায়ের প্রকৃতি বিশ্লেষণ করো। তাহলে এইভাবে আসতে পারে ন্যায়ের সংজ্ঞা দাও। যদি চায় যে পরীক্ষায় যে ন্যায়ের সংজ্ঞা দাও, তাহলে কিন্তু তোমাদের 2 মার্কসের যে লিখে দিয়েছিলাম সেটাও দিবে। তারপরে যে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞা লিখে দিয়েছি, বার্কার, ইমানুয়েল কান্ট, তাদের সংজ্ঞাটাও দেবে। তারপরে প্রকৃতিটা লেখা শুরু করবে। ঠিক আছে? যদি 6 মার্কসে তোমাদের সবথেকে বড় কোশ্চেন 6 মার্কসের আসবে, এই চ্যাপ্টার থেকে একটা আসবে, তাহলে এভাবে 2+4 আসতে পারে। যে 2 মার্কসের থাকলো একটা যে ন্যায়ের সংজ্ঞা দাও, আর 4 মার্কসের জন্য ন্যায়ের প্রকৃতি বিশ্লেষণ করো। ঠিক আছে? তাহলে কিভাবে কোশ্চেন আসতে পারে একটু বুঝিয়ে দিলাম। তাও কোনো অসুবিধা থাকলে তোমরা কমেন্ট করো, আমি সেখানে উত্তর দিয়ে দিব। আর এরপরে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব আরো 2টি টপিক পড়ানো বাকি আছে এই ন্যায় সম্পর্কে। একটা হচ্ছে ন্যায়ের বিভিন্ন রূপ, ডিফারেন্ট ফর্মস অফ জাস্টিস, এটা আলোচনা করবো তার পরের ভিডিওতে। আরেকটা আলোচনা করবো সেটা হচ্ছে ন্যায় এবং সাম্য। আগে যে পড়িয়েছিলাম সাম্য, সেই সাম্য আর এই ন্যায়ের যে সম্পর্ক, রিলেশন, সেটা আলোচনা করব। ঠিক আছে? তাহলে নেক্সট ভিডিওতে 2টি টপিক নিয়ে আলোচনা করব, ন্যায়ের বিভিন্ন রূপ আর ন্যায় এবং সাম্যের সম্পর্ক। তাহলে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাও। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণের জন্য বাই।